And here we are at the Sylhet International Cricket Stadium for match number 18. To our surprise, Isara Perera the other day decided to have a bat first on this occasion. It is Anamul Haq Bijoy who won the toss for his side, Durbar Rajshahi, and no surprises there, decided to have a field first. Yeah, right decision. And Dhaka Capitals, for once, they just have one change. Liton Kumar Das, Tanzid, and Shabir Rahman, players to watch out for with the bat. Yeah, a couple of changes for Durbar Rajshahi. As we have a look at the lineup, the left-arm spinner Sanjamul Hussain comes in along with Sabur Hussain, who's primarily a batter. But তানজিদ তামিম 21 ম্যাচে 533 রান, 130 স্ট্রাইক রেট। লিটন কুমার দাস 97 ম্যাচে 2191 রান, 127 তার স্ট্রাইক রেট। সঞ্জামুল ইসলাম আজকের ম্যাচেই এবারের মৌসুমের প্রথম খেলা সঞ্জামুলের। ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে চার্জ করার একটা প্রচেষ্টা ছিল, তবে শেষ মুহূর্তে বলের ফ্লাইটটা দেখেই ফিরেছেন সঞ্জামুল। পরে বল স্টাম্পের উপরে গ্লাইড করেছেন, 4 হয়ে যাবে। তাসকিন ছুটছেন, লাভ হবে না। শেষ মুহূর্তে দারুণ টাচ তানজিদ তামিমের, প্রথম 4 আজকের ম্যাচে, টুর্নামেন্টের 487 নম্বর 4 গ্লাইড করে দিয়েছিলেন। একটু অন পেস ডেলিভারি, 93 কিলোমিটার গতিতে, স্ট্রেইটার ওয়ান। খুব ভালো রিড করেছে তানজিদ তামিম। এই বলটি কিন্তু স্পিনার যেভাবে ফিঙ্গার ইউজ করে সেই ধরনের বল ছিল না। আমরা সাধারণত সুইং বলাররা যেভাবে সিমটাকে ইউজ করে, বাট স্বাভাবিকভাবে তাসকিনের উপরে কিন্তু তাদের, এবং এই বলটি কিন্তু বেশ বাইরে ছিল। তামিম এই ধরনের শট কিন্তু সবসময় ভালো খেলে এবং এই ধরনের বলের জন্য ওয়েট করে। আমরা জানি তানজিদ তামিম কিন্তু স্কোয়ার কাট বা পুল, এই স্কোয়ার অফ দ্য শর্টসগুলো কিন্তু খুব ভালো খেলে, স্কোয়ার অফ দ্য উইকেট শর্টসগুলো, এবং এটা কিন্তু আউটসুইং করে বাইরে চলে যাচ্ছিল। তামিম কিন্তু নিচে মারার চেষ্টা করেনি। সবচেয়ে ভালো যে বিষয়টা, বলটি হাইট ছিল এবং বেশ দূরে ছিল, সেটাকে উপরের দিকেই মারার চেষ্টা করেছেন। 3টা ওভার দেখছেন ব্যাটসম্যানরা। সঞ্জামুল ব্যাকফুটে গিয়ে তুলে মেরেছেন, বিউটিফুল লুকিং শট। লিটন দাস, তার ব্যাটে প্রথম 4। একটু শর্ট করেছিলেন বলটা, অনেক আগেই লিটন বুঝতে পেরেছেন, পড়তে পেরেছেন। ব্যাকফুটে গিয়ে জাস্ট পিক আপ শট। এটাকে ম্যানুফ্যাকচার্ড শট বলা যাবে না, কারণ প্রচুর পরিমাণে সময় পেয়েছেন। এত বেশি শর্ট অফ লেন্থের বল ছিল, সময় পেয়েছেন, দেখেছেন শর্ট মিড উইকেট একটা ফিল্ডার ছিল, তার মাথার উপর দিয়ে উড়িয়ে মেরেছেন সঞ্জামুল। টসড আপ ডেলিভারি, লিটন কুমার দাস জায়গায় দাঁড়িয়ে কভার ড্রাইভ করার চেষ্টা ছিল, ব্যাটে বলা হয়নি। ছোট্ট একটা ডিভিয়েশন কি ছিল সেক্ষেত্রে? আলট্রাইজ দেখছিলাম, যেটা সামি বলছিল, ইয়েস देयर वाज আ ডেভিয়েশন। ব্যাটে লেগেছিল, ব্যাটার একটা আন্ডার এজ সেক্ষেত্রে পেয়েছে এবং উইকেট কিপার বলটাকে ধরতে পারেনি। সঞ্জামুল সেটাই বলছিলেন হয়তোবা যে ইস হচ্ছে। টানা 3য় ওভারে সঞ্জামুল প্রথম বলটা অনেকখানি স্পেস পেয়েছেন। তানজিদ তামিম পানিশ করতে ভুল করেনি, টি পয়েন্ট কভারের মাঝখান দিয়ে বুলেট গতিতে বাউন্ডারি লাইনে 16 বলে 16 তানজিদ তামিম। কতটা রুম পেয়েছেন দেখে শুনে ব্যাকফুটে গিয়ে টি পয়েন্ট অঞ্চলে ঠেলেছেন, বিউটিফুল লুকিং শট। টানা 3য় ওভারে সঞ্জামুল এবারে স্টাম্পে করেছেন, ব্যাকফুটে গিয়ে তুলে মেরেছেন, কাউ কর্নার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, বিউটিফুল লুকিং শট। বেশ ভালো, বেশ ভালো সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের কাছ থেকে, কারণ এমন একটা লেন্থে বলটা পিচ করেছে, আপনি বলতে পারবেন না যে একেবারে শর্ট অফ লেন্থে বলটা পিচ করেছে। ঠিক এমন একটা লেন্থে বল পিচ করেছে, এই জায়গা থেকে ব্যাকফুটে গিয়েছেন তানজিদ তামিম এবং তারপর শটটাকে এক্সিকিউট করেছেন। বেশ ভালো শট খেলেছেন, বেশ ভালো, এবং এত সুন্দর বডি ব্যালেন্স তৈরি করেছেন। বডিটাকে বেশ আগেই কিন্তু সরিয়ে নিয়েছেন সামনের পাটাকে, যার কারণে কিন্তু এক্সিকিউশনটা পারফেক্ট ছিল। এবার কিন্তু উপরের দিকে একটু বল ছিল, মিড অফের মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন তানজিদ হাসান তামিম। এক বাউন্সে বল চলে গেল সীমানার ওই পারে। আরো 4টি রান, একটা বলে 6, আরেকটা বলে 4, 2 বল থেকে এসেছে 10, 36, কোনো উইকেট না হারিয়ে ঢাকা। ইন্টেনশনটা একেবারে ক্লিয়ার, যে কথাটা আমরা বলছিলাম যে তাসকিনের 2 ওভার বা পাওয়ার প্লে শুরুর 4টে ওভার যাওয়ার পর এখন কিন্তু সঞ্জামুলের টানা 3য় ওভার চলছে। 1 ওভার কি বেশি করলেন কিনা বিজয়, তাকে দিয়ে সেই প্রশ্নটা উঠবে। প্রথম ম্যাচ খেলছেন সঞ্জামুল এবারের বিপিএলে, টানা 3য় ওভার করছেন এবং ব্যাটসম্যান দুজনই, এবং তানজিদ তামিম চড়ে বসেছেন, আরো একবার মেরেছেন, বিউটিফুল, আরো একটা 6। টিম স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, 4-6, 4-6, 20 রান চলে এসেছে এবারে প্রথম 4টা বলে। আগে থেকেই সাফল করেছিলেন সেক্ষেত্রে তানজিদ তামিম এবং ইন্টেনশনটা বুঝিয়ে দিয়েছিলেন যে সেই জায়গাটাতে, অর্থাৎ স্কোয়ার লেগ রিজন বা মিড উইকেট, সেটাকে লক্ষ্য করে শটটা খেলবেন। এবং জাস্ট বডি পজিশনটা একটু খেয়াল করে দেখুন, শটটা এক্সিকিউট করেছেন এবং তাকিয়ে তাকিয়ে দেখেছেন, অর্থাৎ হেড পজিশনটা বলটাকে ফলো করেছে।
দুর্দান্তভাবে শটটাকে এক্সিকিউট করেছেন তানজিদ তামিম। আবারও একই জায়গায় বল, তবে সিদ্ধান্তটা অন্যরকম এবং রায়ান বার্ড তিনি সেই জায়গাটা ক্যাচটাকে রাখতে পারেননি। 32 রানে আর শেষে কথায় তুলে মেরেছেন এবার লিটন দাস, আরো একজন পার্ট টাইমার। দারুণ শট লিটনের কাছ থেকে, যে বলটা যেদিকে খেলা দরকার সেভাবেই কিন্তু খেলছেন লিটন দাস। বিউটিফুল লুকিং শট। ঠিক এই জায়গাতে আমি এক্সপেক্ট করছিলাম গেল 1-1.5 বছরের বিবেচনায় লিটন আবার না সুইপ খেলতে যান, কারণ এই ধরনের জায়গার বলে লিটন সুইপ করতে গিয়ে আসলে উইকেট দিয়ে এবারে কিন্তু ওপরের দিকে উঠিয়ে দিয়েছেন। হোয়াট আ শট! লিটন কুমার দাস এই ধরনের শটেও যে ছক্কা হতে পারে সেটার প্রমাণে রাখলেন। ডাগ আউট থেকে তারই এক সতীর্থ বলছিলেন শুধুমাত্র ব্যাটটাকে উঁচু করে দিয়েছেন। একেবারেই মনে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি যেন সেই তুলির আলতো স্পর্শে মোনালিসায় অঙ্কন করলেন। লিটন কুমার দাস জাস্ট শটটাকে খেয়াল করে দেখেন, এক হাত দিয়ে শটটাকে চালিয়েছেন, জাস্ট উপরের দিকে উঠিয়েছেন, সেটাই 72 মিটার ডিস্টেন্স ক্যারি করেছে। জাস্ট লুক এট দ্য ফলো থ্রু। পরের বল ব্যাকফুটে পাঞ্চ, আবারও 4, 4-6-4 এবং দুজনই পাওয়ার শটের পশ্চা সাজিয়ে বসেছেন তানজিদ তামিম, লিটন দাস। এবং আগের শটটার কথা বলছিলেন সামি, এক হাতে যে 6টা তিনি হাঁকিয়েছেন সেটাও 72 মিটার, কনভিন্সিং শট ছিল না। তারপর টাইমিংটা যে হয়েছে সেটা কিন্তু বোঝা গেছে। নাবিল, আপনি বলতে পারবেন না যে মাঠ ছোট দেখে ছক্কা হয়েছে, ব্যাপারটা সেরকম হয় নাই। ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প, লিটন কুমার দাস চমৎকার একটা স্কোয়ার কাট। এই ধরনের বলে এই ধরনের ম্যাক্সিমাম আউটপুট আপনি আদায় কেন করবেন না? একদম বোলার ব্যাটসম্যানকে ব্যাটিং করছেন। শট! লিটন কুমার দাস, আপনি আপনার সেরা ছন্দে আছেন। ব্যাক অফ লেন্থের বল ছিল, লিটন কুমার দাস ঠিক এই জায়গাটাতেই দুর্দান্ত একটা স্কোয়ার ড্রাইভ করেছেন। কাভারের উপর দিয়ে ফ্ল্যাট ওয়েতে বল চলে গেছে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। টুর্নামেন্টের 495তম 4 লিটনের ব্যাটে। ফর্মে থাকলে লিটন কতটা বিপজ্জনক সেটাই যেন বোঝালেন। 130 কিলোমিটার গতিতে বলটা করেছেন, স্লোয়ার ডেলিভারি ছিল বা খুব কম গতির বল যে ছিল তা কিন্তু বলা যাবে না, কিন্তু তারপর কতটা সময় পেলেন, অন দ্য আপ খেলেছেন, অনেক বেশি শক্তিশালী। লিটন তুলে মেরেছেন, 6 হয়ে যাবে। ফিল্ডার চেষ্টা করেছিলেন, তবে তার নাগালের অনেকখানি বাইরে দিয়ে। এটাও কিন্তু ফুল ফ্লেজের শট যে খেলেছেন তা না। ব্যালেন্সটা সেক্ষেত্রে প্রপারলি মেনটেন করতে পেরেছেন। এবং একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বোলার ডেলিভারিতে যাওয়ার আগেই কিন্তু ফুটস্টেপ কমপ্লিট করে ফেলেছিলেন, সেই জায়গায় কোনো বিলম্ব করেননি, অপেক্ষাই করছিলেন এরকম একটা বলের জন্য হাই ব্যাকলিফটে। গাজী তার পরের বল অনেক বাইরে, লেগ স্ট্যাম্পের অনেক বাইরে। ওয়াইড তো হবেই, আম্পায়ার হয়তো দেখবেন যে বলটা পিচ করেছে কিনা, নোয়ের কল আসে কিনা। বিজয় হতাশ হয়, আসলে অনেক সময় হয়ে যায় একজন বোলার যখন ডিউ ফ্যাক্টর কাজ করে সেরকম সময়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি সোহাগ গাজী, তিনি কিন্তু হাতটা মুছছেন এবং টাওয়েল নিয়ে আম্পায়ারের কাছ থেকে টাওয়েলটা নিলেন, টাওয়েলটা নিয়ে তিনি বলটাকে মোছা শুরু করলেন, হাতটাকেও মুছছেন। অনেক সময় হয় বোলারদের গ্রিপিং এর জায়গাটায় প্রবলেম ক্রিয়েট করে। এনামুল বিজয় তিনি হয়তোবা সেই জায়গাটা একটু ক্ষুব্ধ হয়েছেন, আর একটু নতুন করে সেটেল হতে চাইবেন। লিটন কুমার দাস সেটেল হবেন কি? তিনি যে বলের যে সাজা দেয়া প্রয়োজন সেই সাজাই দিলেন। চমৎকার একটা পুল শট, ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওই পারে ছক্কা। সাব্বির কি বাউন্সার মারতে চেয়েছিলেন? পেস কিন্তু 115 লিটনের এগেনস্টে, লাইনটা আসলে ঠিক ছিল না এবং নো বলে 6 মারলেন, আরেকটি ফ্রি হিট। এবং হান্নান ভাই এক্সপেক্টেড, আপনি জানতেন যে এরকম শর্ট বলে লিটন কুমার দাস ছক্কাই মারবেন, সে ছক্কাটাই মেরেছেন। তবে আনএক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে একটা নো বল হওয়াটা, কারণ বোলার অবশ্যই চাইবেন না যে একটা ছক্কা তো খেয়েছেন তার মধ্যে আবার আরেকটা নো বল, তার মানে 7-7টি রান। লিটন কুমার দাস তিনি বললেন আমি আছি ক্রিজে। এবং তার 50ও কিন্তু পূর্ণ হয়ে গেছে 24 বলে, ব্যাক টু ব্যাক 50 লিটন দাসের ব্যাটে। এবারের বিপিএল ফ্রি হিট কামিং আপ, আবার তুলে মেরেছেন লিটন, বিউটিফুল 6 পাওয়ার, একেবারে ওই ডিজে মঞ্চের কাছে গিয়ে ফেলেছেন। বিগ হিট ফ্রম লিটন দাস। আজকে আমার ব্যাটিং দেখে মনে হচ্ছে টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরটা সম্ভবত আজকে আমরা দেখতে পাবো, কারণ বোলিংয়ের দুর্বলতাটা এক্সপোজ হয়ে গেছে। আমরা দেখেছি অলরেডি
6 জন বলার ইউজ করা হয়ে গেছে। তাসকিন বাদে বাকি কেউই কিন্তু খুব একটা কমফোর্টেবলি বল করতে পারছে না। সানজামুল 3 ওভারে 35 দিয়েছে, মেহরাব 1 ওভারে 16। একটা ক্যাচ উঠেছিল, এবার অবশ্য চমৎকার প্যাডেল, ফিল্ডার ছুটছেন সুহাস, বলের নাগাল পাবেন না, বল চলে গেছে সীমানার বাইরে। 4 ছক্কার ফুল ঝুরিতে আরো একটা 4 যুক্ত করলেন লিটন দাস, ষষ্ঠ 4-এর মার, 111 কোনো উইকেট না হারিয়ে। খুব বিধ্বস্ত লাগছে অধিনায়ক এনামুল হক বিজয়কে। দুজন ওপেনার যেভাবে রান তুলে চলেছেন, ছেড়ে দিলে ওয়াইড পেতেন নিশ্চিত, কিন্তু সেই অপেক্ষা তিনি আর করেননি। বার্লার পরের বলটা টেনেছেন, অনেকক্ষণ যাবত অপেক্ষায় ছিলেন কোন বলটাকে পিক করবেন, এবারে পিক করেছেন, স্কোয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। এই ছক্কার সাহায্যে 50 পূর্ণ হলো তানজিদ তামিমের। ফর্মে ফেরার তো এখনই সময়। আজকেই সুসংবাদটা পেয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন তিনি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে রয়েছেন। শব্দ যেটা হলো সেটা ম্যাসিভ, কিন্তু বাউন্ডারি, ওভার বাউন্ডারি যেটা হলো সেটা অবশ্য খুব বেশি ম্যাসিভ না। লঙ্গন যিনি ছিলেন তার মাথার উপর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। তারপরেও আমার মনে হয় এটা অ্যাটলিস্ট 72 থেকে 75 মিটার কিন্তু অতিক্রম করেছে। শব্দটা সেই রকম মানে কানে লেগেছে। অনসাইডে টেনে মেরেছেন। লিটন যেহেতু 70-তে ব্যাটিং করছেন, এই ধরনের বল আপনি লেন্থে যদি বল দেন খুব ইজি শট, এবং অ্যানাদার শট এবং আরেকটা 6 বিউটিফুল। এই মুহূর্তে আসলে স্পিনাররা যদি এই লেন্থে বল করেন, যেহেতু 2 জন ব্যাটসম্যানই সেট, তাদের জন্য খুব সহজ এই বলগুলো কানেক্ট করাটা। এবার কিন্তু তানজিদ তামিম মিড উইকেটের ওপর দিয়ে আবারও পেরিমিটার বোর্ড পেরিয়ে গেল। 6 রান এবার তানজিদের কাছ থেকে, 39 বল থেকে 59 রানে। এবং আমরা মুনিম শাহরিয়ারকে দেখতে পাচ্ছি, তিনি প্রস্তুত আছেন এবং তিনিও উপভোগ করছেন আলটিমেটলি যে দুজন ব্যাটসম্যান ব্যাটিং করছেন। লিটন দাস কিন্তু 81 রানে রয়েছেন। একটু দেখে শুনে খেললে আজকের যে কন্টেস্ট, ম্যাচের কন্টেস্ট, স্কোয়ার লেগ রয়েছে। 5 জন ফিল্ডার বাউন্ডারির সীমানায়, কিন্তু 6 কি বাঁচাতে পারবেন না। লঙ্গন যিনি ছিলেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তার মাথার উপর দিয়ে বল উঠতে 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 সীমানার বাইরে। আরও একটি 6 তানজিদ তামিমের ব্যাট থেকে, 5ম ছক্কা। এত সুন্দর পিক আপ, বলের লাইনে যে একেবারে নিচু হয়ে তারপরে কিন্তু তিনি খেললেন। এমনভাবে বলটা দিয়েছেন, ব্যাটসম্যানকে বলছেন যে তুমি আমাকে মারো। লেগ সাইডে ফিল্ড সেট আপ করা আছে, চালিয়েছেন অবশ্য বোলারের মাথার উপর দিয়ে, কোনো সুযোগ নেবেন না। দর্শক বানিয়ে ছাড়লেন রায়ান বার্লকে আরো একবার, যিনি লং অফ লং অন অঞ্চলগুলোয় খেলছেন। মাঝে মধ্যে বল তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, মাঝে মধ্যে ডান দিক দিয়ে বা দিক দিয়ে চলে যাচ্ছে, দিশেহারা এই মুহূর্তে রায়ান বার্ল। একটা ক্যাচ এসেছিল তার কাছে, সেটা বোধহয় ধরলেই ভালো করতেন। এই মুহূর্তে লিটন দাস এবং তানজিদ তামিম দুজনই বিধ্বংসী মেজাজে আছেন। সোহাগ গাজী ফুল লেন্থে বল করছেন, একেবারে ড্রাইভিং স্লটে। 12 রান হয়েছে এবং নেক্সট বলে 6, তো 12 আর 6 18 রান। ক্যালকুলেটর থাকলে ভালো হতো, হিসাব রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। এই ওভারে আমরা 3টা বাউন্ডারি দেখেছি, 2টো ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি। 18 রান খরচ করেছেন, একটা রান নিয়ে লিটনকে দিয়েছেন। একটা হাফ ট্র্যাকার ছিল, মানে রোয়ে শোয়ে সম্ভবত সিদ্ধান্ত নিয়েছিলেন শট খেলবো না। পরে যখন দেখেন এটা হাফ ট্র্যাকার, আসতে অনেক দেরি হবে, ততক্ষণে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, তারপরে 6 মেরেছেন। দেখেছি দুজনই বিদেশি। দেখা যাক, অফ ড্রাইভ করেছেন, বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানা পার হয়ে গেল। চলতি বিপিএল এ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির দেখা পেলেন। 101 রানে চলে গেলেন লিটন দাস। 44 বল থেকে তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন, সেদিনই তিনি সেঞ্চুরি হাঁকালেন 44 বল থেকে। এবং 7টা 6, 8টা 4, দারুণ একটা সুযোগ তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরে কিন্তু দারুণ ব্যাটিং করেছেন, সময়োপযোগী ব্যাটিং করেছেন। কখনো কিন্তু খারাপ বলকে পানিশ করতে একেবারে দ্বিধা করেননি। একটা এক্সেলেন্ট অফ ড্রাইভ এবং সেখান থেকে চলে গেলেন 3 অঙ্কে। ব্রিলিয়ান্ট ব্যাটিং, অসাধারণ। 23টা রান দরকার তার 100 করার জন্য। প্রথম বলেই 6 মিড উইকেট দিয়ে, যদিও লাস্ট ওভারে কিন্তু অতটা বেশি রান হয়নি, তো এই ওভারটা দিয়ে হয়তোবা তারা কাভার করার চেষ্টা করবেন। যেহেতু আমি বলছিলাম যে 250+ রান, সেই জায়গায় হয়তোবা যাওয়ার সম্ভাবনা আছে। কিছুই নেই স্পিনারদের জন্য। সোহাগ গাজী বলটা ঝুলিয়েছিলেন, কোনো ধরনের টার্ন নেই, হাফ ট্র্যাকার, ঠিক পেছনের পায়ে থেকে শেষ পর্যন্ত টেনে একটা পুল খেললেন।
প্রায় 13 বছর আগে এই সেই ঘটনাটা রেকর্ডটাও ঘটিয়েছে। ভেঙে গেল। এবার কিন্তু আমরা দেখলাম তানজিদ তামিমের কাছ থেকে ব্যাক টু ব্যাক সিক্স দেখার মতো। তিনি লং অফ এবং এক্সট্রা কভারের মাঝখান দিয়ে বলটা তুলে দিয়েছিলেন। এনামুল হক বিজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, দেখা ছাড়া আর কোনো গতি নেই। তিনি 89 রানে চলে গেলেন, 54 বল থেকে 89। আমরা কি একই ইনিংসে দুটো সেঞ্চুরি দেখব? সেরকম কিন্তু একেবারে সম্ভাবনা তৈরি হয়েছে। ওপেনিং পার্টনারশিপ 200 রান তানজিম তামিম এবং লিটন, এটা রেকর্ড বিপিএল ইতিহাসের সেরা ওপেনিং পার্টনারশিপ। আরো একটা ক্যাচ ড্রপ, দ্বিতীয় সুযোগটা দিয়েছেন লিটন, তবে সেঞ্চুরি করার পর এবারে সানজামুল ছিলেন ফিল্ডার, সহজতর ক্যাচ সেটাও কিন্তু ড্রপড হয়ে গেল। দিনটা যখন আপনার নয়, কোনোভাবেই যেন কিছু মিলবে না আপনার জন্য। লিটন দাস আরো একটা সুযোগ পেলেন, পার্টনারশিপটাও এগিয়ে গেল। অফ কাটার ধরনের বল, স্লোয়ারে পরাস্ত লিটন দাস একটু আগে খেলে ফেলেছিলেন, ব্যাটের ফেসও গিয়েছিল ঘুরে। ডিপ পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার সানজামুল অনেকক্ষণ যাবৎ ভাবছিলেন ক্যাচটা নিতে পারবো, হবে, কিন্তু হাতে পড়ে মাটিতে পড়ে গেল। অর্থাৎ লিটন দাস আরো একবার জীবন পেলেন, শফিউল আফসোসে পূর্বেন। এবারে তানজিদ তামিম আছেন, ফুল টস, পয়েন্ট দিয়ে চালিয়েছেন, 4 পাবেন। 92 থেকে 1-4 চলে গেলেন 96 রানে। একই ইনিংসে দুটো সেঞ্চুরি আমরা দেখবো কিনা বিপিএল এ, দেখার বিষয়। এখন পর্যন্ত দিনের যে দ্বিতীয় ম্যাচ, 18 নম্বর ম্যাচ, সেটা চলে গেছে 17.4 ওভার। এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি। এই বিপিএল এ এরকমটা আমরা আগে দেখিনি, যে এতক্ষণ পরেও একটা উইকেট পতনের কথা আমরা বলতে পারলাম না। আমরা শুধু 4-6-এর গল্পই বলে গেলাম, এবং দ্যাট বিকজ অফ তানজিদ হাসান তামিম এবং লিটন। ও চেষ্টা করেও লাভ কি হবে? আকবর আলী পুরো ফুল স্ট্রেচ ডাইভ দিয়েছিলেন, বলটাও খুব একটা ওঠেনি। আকবর হয়তো নিজেকে দোষার চেষ্টা করবেন, তবে শফিউল পুরোটা ওভার ভালো করার পর এই ধরনের একটা বল ডাউন দ্য লেগ, কোনো সুযোগ তো নেই সেখানে। আপনার উইকেট কিপারকেও আপনি কোনো সুযোগ দিলেন না, অনেকটা বাইরে। আর একটু হলে নো বলই হয়ে যেত, পিচের বাইরে চলে যাচ্ছিল আর একটু হলে। আকবর আলী তারপরও হাত ছোঁয়াতে পেরেছেন। শফিউল নিজের উপর অনেকটাই বিরক্ত হবেন। আগের বলটা একটা পারফেক্ট ইয়র্কার দিলেন, পরের বলটা দিলেন ডাউন দ্য লেগ। শট একটা ইয়ারকেল লেন্থের বল কিভাবে খেলতে হয় একেবারে শেষ মুহূর্তে ব্যাটের পরশটা বুলিয়ে দিলেন। দেখে শুনে ব্যাকফুটে এসে ব্যাটটাকে জাস্ট প্লেস করলেন, এবং এত সুন্দরভাবে তিনি বলটাকে, দেখার মতো মনে হচ্ছিল যেন অফস্টাম্পটা ভেঙে দেবে, কিন্তু সেটা না। তার কনফিডেন্স এখন আকাশচুম্বী। সবচেয়ে ভালো বলটাও কিভাবে 4-এ পরিণত করতে হয় সেটা লিটন দাস এখন জানেন। যদি জেনে নিতে হয়, ওর কাছ থেকেই জেনে নিতে হবে। খেলেছেন মিড অফ, সামনে ঝুঁকিহীন শট, সরাসরি ওয়েজেসে গিয়ে পড়লো কিনা সেটাই কিন্তু দেখতে হবে। রায়ান বার্ল ছুটছিলেন। 4টি রান। তো এই কারণে বলছিলাম, যেহেতু তানজিম তামিম 98-এ ব্যাটিং করছেন, তো লিটন যেহেতু তাদের মেন বোলার তাসকিনকে এই মুহূর্তে বাকি 3টা বল লিটন খেললে হয়তো বা বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারার সম্ভাবনা থাকবে। রোপে যে কিন্তু পড়েছে, রোপের উপরে পড়েছে, সুতরাং এটা 6। গ্রাউন্ড কিন্তু টাচ করেনি। এবং মোর্শেদ আলী খান সুমন তিনি 6-এর সিগন্যাল দিলেন। 115-তে পৌঁছে গেলেন লিটন দাস। তিনি এখন আর তাসকিনকেও মারছেন না, তাসকিনও কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন। এই ওভারে 11 রান খরচ করে ফেলেছেন। পেছনের দিকে সরে গেলেন, তারপর একটা স্কোয়ার কাট, মিস ফিল্ডিং, ভাগ্য আজকে পয়া। এবং সানজামুল ক্যাচ ড্রপ করেছেন, মিস ফিল্ডিং করেছেন, সবই করেছেন। টানা 3টি বাউন্ডারি, 4-6-4। এই অবস্থায় ঢাকা ক্যাপিটালসের সমর্থক হলে আপনি তো খুশি হবেন, তবে দুঃখ নিশ্চয়ই পাবেন তাসকিনের জন্য। কোনো ভুলও হচ্ছে না, ভালো জায়গায় বল করছেন, তারপরও কোনো সাপোর্ট পাচ্ছেন না ফিল্ডারদের কাছ থেকে। অবশ্যই তাসকিন পুরো টুর্নামেন্টই অসাধারণ বল করছেন, তাকে আসলে সাপোর্ট দেওয়ার মতন ওইভাবে। 3য় স্থানে রয়েছে এই টোটালটা। কাট 4 রান। তানজিদ তামিম সেঞ্চুরি পেয়ে গেছেন, 2য় সেঞ্চুরি এই ইনিংসে লিটন দাসকে সঙ্গী করে 2 পার্টনার মিলে আজকে তাণ্ডব চালিয়েছেন। ব্যাট উঁচিয়ে ধরবেন তানজিদ। আগেও বিপিএল এ সেঞ্চুরি তার ছিল, তবে আজকেরটা
অবশ্যই তিনি মনে রাখবেন দারুণ একটা ব্যাটিং নক এই দুই ডানহাতি বাঁহাতি ব্যাটারের কাছ থেকে। খালেদ মাহমুদ সুজন দলের হেড কোচ আজকে নিশ্চয়ই বেজায় খুশি। 235 কোনো উইকেট না হারিয়ে তানজিদ তিনি সেঞ্চুরিটা সেলিব্রেট করছেন। লাস্ট বিপিএলও 100 করেছিলেন, এই বিপিএলও এসে 7 নম্বর ম্যাচে এসে 100 করলেন। চমৎকার ব্যাটিং, দুইজনই বাংলাদেশের টপ দুইটা ব্যাটসম্যান একই টিমে খেলছেন, ক্লাসিক্যাল ব্যাটসম্যান। তারা যখন ক্রিকেটিং শটস খেলে দেখতে খুবই ভালো লাগে। পরের বল এক্সট্রা কাভারের উপর দিয়ে 6টি রান, 2 বলে 10 রান, আরও 4টি বল বাকি আছে শফিউলের। শেষ পর্যন্ত কতগুলো রেকর্ড হয় মানে একই ইনিংসে দুটো সেঞ্চুরি দুজন ব্যাটসম্যানের, এটা তো বিপিএল ইতিহাসে আমরা দেখেছি কি দেখিনি সম্ভবত। এবং সর্বোচ্চ রানের রেকর্ডটা থেকে কত দূরে আহমেদ বিন পারভেজ? 258 ছিল সর্বোচ্চ রানের রেকর্ড একটা পার্টনারশিপে, 241 হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ টি20-র ইতিহাসে। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে অবশ্যই আরো একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা বা সুযোগটা তো রয়েছে। এই বড় শটটাও খেলেছেন এবারে, তবে লং অনে ফিল্ডার আছেন, ক্যাচটা ধরেছেন এবার, হাত ফসকে যায়নি সোহাগ গাজী। ফাইনালি ক্যাচটা নিয়েছেন এবং ফাইনালি উইকেটের পতন ঘটলো। তানজিদ তামিম আউট হবেন 108 রান করে 64 বলে, তবে তার আগ পর্যন্ত যা করেছেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আজকের এই দিনটা। অভিবাদন গ্রহণ করছেন সতীর্থদের, নতুন ব্যাটার যিনি ঢুকছেন তিনিও কিন্তু তাকে অভিবাদন জানাচ্ছেন এবং শেষ পর্যন্ত শফিউল উইকেটটা তুলেছেন। ব্যাটের ফেসটা ঘুরে গিয়েছিল শেষ পর্যন্ত, সোজা ব্যাটে চালাতে পারেননি এবং সোহাগ গাজী যখন বলের নিচে আসছিলেন তখনও মনে হচ্ছিল ক্যাচটা এবার ধরতে পারবেন কিনা। বেশ কয়েকটা ক্যাচ কিন্তু ড্রপ হয়েছে আজকে, এটা ধরা গেল। তবে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে 241, বিপিএল রেকর্ড অনেকগুলো ভেঙেছেন তানজিদ হাসান। ফিরবেন মাথা উঁচু করে, 108 করেছেন 64 বলে। চালিয়েছেন সাব্বির রহমান, এক্সট্রা কাভারের উপর দিয়ে 6 হবেই। গ্যালারিতে যেয়ে পড়লো। সাব্বির যখন মারেন তখন তিনি 2 গজ অন্য যে কোনো ব্যাটসম্যানের চেয়ে এগিয়ে থাকেন, তার হাতে যে পাওয়ারটা রয়েছে সেটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পারেন। এবং 6 তার বোধহয় তার কাছ থেকে বোধহয় টুর্নামেন্টে 13 নম্বর 6। সর্বোচ্চ যে ছক্কা হিটার যারা, 6 হিটার যারা, তাদের মধ্যে কিন্তু তার নাম রয়েছে। আরো 2টো বল পাবেন, দেখা যাক। 93 মিটারের একটা ছক্কা, বিশাল অবশ্য বলার, কিন্তু শেষ বলটাও লং অফের ওপর দিয়ে চালিয়েছেন এবং বিশাল 6 দিয়ে শেষ করলেন। ইনিংসটাকেও নিয়ে গেলেন 250-এর উপরে, 254 এক উইকেটে 20 ওভার শেষে। অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন তানজিদ তামিম এবং লিটন দাস। লিটন দাস কিন্তু 55 বল থেকে 125 রানে অপরাজিত থেকে গেলেন। শেষ যে 5টা ওভার সেখান থেকে 76 রান এসেছে, একটি মাত্র উইকেটের পতন ঘটেছেন। এবং দিন শেষে দিনের সেরা বোলার শফিউল, যদিও তিনি 4 ওভারে 62 রান খরচ করেছেন। ম্যাসিভ। লিটন দাস ফিরবেন 125, নট আউট। সাব্বির রহমান 7 রান করেছেন, তানজিদ তামিম সেঞ্চুরি পেয়েছেন। যুগল সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপে বিপিএল এর ইতিহাসে প্রথম, টি20-র ইতিহাসে অনেকগুলো রেকর্ড অবশ্যই ভাঙবেন তিনি, ছবি তুলবেন না কেন। আজকে দিনটা ছিল লিটন তানজিদের এবং আজকের দিনটা ছিল ঢাকা ক্যাপিটালসের। অন্তত এই ইনিংসে সিলেটের উইকেট, রান প্রচুর হয় এখানে, এতগুলো রান সেটা চেস কিভাবে করবে দুর্বার রাজশাহী, সেটা কিন্তু দেখার একটা ব্যাপার থাকবে অবশ্যই। বলটাকে আকাশে উঠতে বহুবার দেখেছেন আজকে এনামুল হক বিজয়, আর খুব বেশিক্ষণ উপরে তাকাতে চাইছেন না, হেঁটে রওনা দিয়েছেন ডাগ আউটের দিকে। এবং ক্যাপ্টেন থিসারা পেরেরা নিজেই সেঞ্চুরি করেছিলেন একটা ম্যাচে, তাও দলকে যেতে পারেননি। আজকে তার 2 ওপেনার কাজের কাজ করে দিয়েছেন, 2টো সেঞ্চুরি। ঢাকা ক্যাপিটালস তাদের ব্যাটিং লাইন আপ যারা 6টা ম্যাচ হেরেছে, এখানেই 3 জন সেঞ্চুরিয়ান আছেন। অর্থাৎ মাঝে মধ্যেই তারা যখন জ্বলে ওঠেন, দিনটা তাদের হয়ে গেলে তারা কিন্তু কাঁপিয়ে ফেলেন। আজকে সেরকম একটা দিন গেছে। 108 তানজিদ তামিম, আউট হয়েছেন অপরাজিত লিটন দাস 125, 55 বল থেকে প্রথম থেকে শেষ বল পর্যন্ত 4-6-এর ফুল ঝুরি ছোটালেন। এবং পার্টনারশিপটাও ঠিক একই, রেকর্ড পার্টনারশিপ 241 রানের তানজিদ লিটনের মধ্যে। এবং সব মিলিয়ে 14টা এক্সট্রাস, সব মিলিয়ে 20 ওভার থেকে 254 রান করেছে ঢাকা ক্যাপিটালস, মাত্র 1 উইকেট হারিয়ে। যে দলটা জেতে না, জিততে পারে না, জিততে জানে না, সেই দলটাই কিনা 254 করেছে। আজকে কিন্তু তাদের হারানো খুব কঠিন হবে। এবং নিশ্চয়ই এনামূলক বিজয় নিজেকে সাপসাপান্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে এক্সপেন্সিভ বোলার সম্ভবত
শফিউল যিনি উইকেটটা পেয়েছেন 62 রান দিয়েছেন, সোহাগ গাজী 56 রান দিয়েছেন। 20 ওভারে 254 করেছে, 1 উইকেট হারিয়ে। টার্গেট দুর্বার রাজশাহীর 255। মোহাম্মদ হারিস ওপেনিং এ দুর্বার রাজশাহীর হয়ে 10 ম্যাচে 169 রান। সাব্বির হোসেন 26 ম্যাচে 498 রান, 128 স্ট্রাইক রেট। প্রথম বল অফ স্ট্যাম্পের অনেকখানি বাইরে। আবু জাহেদ চৌধুরী রাহি, তাকে নতুন বলটা তুলে দেওয়া হয়েছে। রাহির পর বল, জোরালো আবেদন, উইল ইট বি আউট? ইয়েস ইট ইজ। হারিস তিনি রিভিউ চেয়েছেন এবং যত দ্রুত চেয়েছেন মনে হচ্ছে ব্যাটে লেগেছে সামি। সেটাই হারিস সিগন্যালটা দিলেন যে ব্যাটে বলটা লেগেছে। ছোট্ট একটা ডিভিয়েশন কিন্তু দেখাও যাচ্ছিল সেই জায়গাটাতে, যদিও ভাসছিল। বড় একটা ইনসাইড এজ মোহাম্মদ হারিস। বিষয়টা আসলে কিভাবে কাজ করে, তারা কিভাবে ওই রানের পেছনে আসলে ছুটে। রাহি ওভার শেষ ডেলিভারি নিয়ে এবারে আউটের সম্ভাবনা। ইয়েস, আউট হয়ে যাচ্ছেন। প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে হারিসকে। প্রথম উইকেটের পতন। অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে পুশ করেছিলেন, আউটসাইড এজ, এবং হারিসকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। একটু এগিয়ে এসেছিলেন মোহাম্মদ হারিস। এর আগে দেখা যাচ্ছিল যে জায়গায় দাঁড়িয়ে থেকেই শট খেলার চেষ্টা করছেন। রাহিও সেক্ষেত্রে বল দিচ্ছিলেন অনেকটা স্টাম্প করিডোরে। তবে এই জায়গাটা দেখা গেল যে একটা ফাঁদ কিন্তু পেতেছিলেন। মিড উইকেট অঞ্চলে ফিল্ডার নিয়েছিলেন এবং অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে ড্রাইভিং স্লটে আউটসাইড এজটা ক্যারি করেছেন। 5 বল থেকে কোনো রান না করে ফেরত যাচ্ছেন হারিস। আমাদের দুর্বার রাজশাহীর যে জিনিসটা চেষ্টা করা উচিত, অবশ্যই পাওয়ার প্লেটা যত ভালোভাবে ব্যবহার করা যায়। এবারে পুরোপুরি ডিসিভড হয়েছেন। আবেদন এবং আউট। এনামুল হক বিজয় যেন বলটা বুঝতেই পারেননি, চোখেই দেখেননি। ফেরত যাচ্ছেন সেক্ষেত্রে প্যাভিলিয়নে। দুর্দান্ত একটা ডেলিভারি করেছেন বিজয়, সাফল করে এসে তারপর শটটাকে পুশ করতে চেয়েছিলেন। পুরোপুরি মুকিদুল মুগ্ধ ডিভিয়েশনে বিট হয়েছেন। আউটসাইডে চিন্তা করে খেলেছিলেন, মুক্ত সেটাই করছিলেন, বাট বলটা একটু ভিতরে এসছে। একটু অ্যাঙ্গেল ব্যাট ছিল আনামুল হক বিজয়ের। আর সেকেন্ড টাইম তিনি দাঁড়ানোনি, বুঝে গিয়েছিলেন আউট হয়ে গেছেন। ইনসাইড এজ, ক্যাচটা নিতে ভুল করেন লিটন দাস। দুর্বার রাজশাহী জয়ের চিন্তা তো পরে, এখন কত রান করতে পারেন সেটাই দেখার বিষয়। কম্বিনেশনটা আজকের দিনে মনে হচ্ছে অপেক্ষাকৃত ভালো, কারণ এবার আবারও ইনকামিং ডেলিভারি। ইয়াসির রাব্বি সামনে নিয়েছেন, সামনের পটা প্ল্যান করে গ্ল্যান্স শট, ডিফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। এটাও বেশ ভালো বল ছিল, তবে ইয়াসির রাব্বি শেষ পর্যন্ত বলের দিকে চোখটা রেখেছেন। দুর্দান্ত ঢাকারি এবার পেয়েছেন পুল শট, ভুল করেননি সাব্বির হোসেন। ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে। গ্যাপটাকে ভালো গলিয়েছেন সেই জায়গাটা। ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ মিড উইকেট দুটো ফিল্ডারই ছিলেন। তবে আবু জায়েদ রাহির এই বলটা একটু বেশি খুব এক্সপেক্টেড লাইনে পেয়ে গেছেন সাব্বির। বলের পেসটা খুব বেশি ছিল না, 120.2 কিলোমিটার প্রতি ঘন্টা, যে কারণে লাক্সারিটা পেয়েছেন ব্যাকফুটে যাওয়ার জন্য। হাশিম রাহি পর ডেলিভারি নিয়ে অফ স্ট্যাম্পের উপরে পুশ করেছেন। আরও একটা 4 পাবেন সাব্বির হোসেন। বিউটিফুল শট, টিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। একটু রুম পেয়েছিলেন এবং সেই রুমটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। যে ফিল্ডিং পজিশনটা নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আবু জাহেদ, তিনি সাধারণত আউটসুইং বল করে থাকেন, সেটাই তার মূল অস্ত্র। সেখানে থার্ড ম্যান উপরে, পয়েন্ট উপরে, মিড উইকেট পিছিয়ে নিয়েছেন। তার মানে তার ফিল্ডিং ইন্ডিকেট করছে, স্কোয়ার লেগের পিছনে দেখছি ইন্ডিকেট করছে তিনি একটু ব্যাকআপ লেন্থে বল করবেন। দেখা গেছে বাংলাদেশ ন্যাশনাল টিমের ওপেনিং পেয়ারে বদল আনতে হয়েছে। আসছি সে কথায়, আরও একটা আউটের সম্ভাবনা। ডাইভিং এফোর্ট এবং আউট। এবারে ফিরতে হচ্ছে সাব্বির হোসেনকে। 11 রানেই তার ইনিংসের পরিসমাপ্তি। সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরছেন সাব্বির হোসেন। কি কম্বিনেশন, চমৎকার কম্বিনেশন, তাই না? এক সাব্বির আউট হলেন আরেক সাব্বিরের হাতে। মুকিদুল মুগ্ধ সেই জায়গাটা খানিকটা ছোট্ট একটা ডিভিয়েশন ছিল, বলটাতে জায়গা করে নিয়ে স্ল্যাশ করতে চেয়েছিলেন মিড অফের উপর দিয়ে। সাব্বির রহমান দৌড়ের উপরে সেই জায়গায় ব্যালেন্সটা মেনটেন করেছেন। মোটামুটি একটা হাফ সার্কেল তাকে ঘুরতে হয়েছে সেই জায়গাটা। ডাইভিং এ ফুটে ক্যাচটাকে নিয়েছেন এবং স্বাভাবিকভাবে এই ধরনের শট যখন একটু অ্যাঙ্গুলার ব্যাটার করেন, সেই বলটা কিন্তু আসলে ঘুরতে থাকে এবং ওই জায়গাটাই সাব্বির ক্যাচটা ভালো মতো ব্যালেন্সড ওয়েতে নিতে পেরেছেন। আকবর আলী সাধারণত 6 বা 7-এ ব্যাটিং করেন, আজকে একটু প্রমোশন দেওয়া হয়েছে তাকে। বিপিএলেও নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেনি। আউটসাইড এজ এবং সেই জায়গাটায় উইকেট কিপার, স্লিপ ফিল্ডার দুজনকেই ফাঁকি দিয়ে বল চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। লিটন কুমার দাস চেষ্টাটা ছিল, তবে সেই জায়গাটায় পাননি, বলতে হাতে পাননি। বলতে না বলতে আউট আকবর।
কমেন্টেটরস কার্স বলতে যা বোঝায় ঠিক যেন তাই। সৌম্য বলছিলেন যে বেশি কিছু বলতে চান না, হয়তো আউট হয়ে যাবেন, সেটাই হলো আকবর। তিনিও হাঁটছেন প্যাভিলিয়নের পথে। দুর্বার রাজশাহী দিয়ে স্ট্রাগলিং বিগ টাইম। 21 রান তুলতে তারা হারিয়ে ফেলেছে চারটা উইকেট। কমফোর্টেবল ছিলেন না, একেবারেই কমফোর্টেবল ছিলেন না আকবর আলী। আবু জায়েদ চৌধুরী রাহি সেই বলটা ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে পুল শট করার একটা অ্যাটেম্প করেছিলেন এবং অনেক দূরে ছিলেন, বল থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। অনেক দূরে সরে গিয়ে তারপর শটটাকে অ্যাটেম্প করেছেন, পুরোপুরি এলিভেশনটা মিস করেছেন, বলের লাইনটাকে পুরোপুরি মিস করে গেছেন। ব্যাটটাকে থ্রো করে আসলেন, 4 বল থেকে 1 রান করে ফেরত যাচ্ছেন আকবর আলী। 21 উইকেটে দুর্বার আছে করার চেষ্টা করেছেন, যদিও তারা কিছু সহজ বল পেয়েছেন, বাট এই ধরনের শট খেলেছেন। এই ধরনের শট খেললে কিন্তু রান করার সম্ভাবনাটা বেশি। উইকেট খুব ভালো, ওয়াইল্ড শট খেলার থেকে যদি আপনি এই ধরনের শট খেলার চেষ্টা করেন, পারচেস পাওয়ার সম্ভাবনা বেশি। এবং ডিপেন্ড করে আসলে এক এক ব্যাটসম্যানের ক্রেডিবিলিটিটা এক এক রকম, বৈশিষ্ট্য এক এক রকম। তানজিদ তামিমকে আমরা দেখি ইনসিং দেব কর্নলকে আউট করেছিলেন, বাট এবার সুন্দর প্লেস করেছেন। এবার অফ স্টাম্পের খানিকটা বাইরে ছিল, প্লেস করে দিয়েছেন, গাইড করে দিয়েছেন খুব দ্রুত গতিতে। 2 বাউন্সের বল চলে গেছে সীমানার বাইরে। ইয়াসির আলী রাব্বি চৌধুরীর ব্যাটে 3য় বাউন্ডারি এটা। 12 রানে পৌঁছেছেন তিনি, 200 স্ট্রাইক রেট। অন্যদিকে মেহরাব 4 বলে 4 করে অপরাজিত, 100 স্ট্রাইক রেট নিয়ে একটা 4 হাঁকিয়ে। বলটার কানেক্টিং পয়েন্টটা দেখছিলাম যে কানেক্টিং পয়েন্টটা কিন্তু তৈরি ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে পুশ করেছেন, অন দ্য আপ খেলে দিয়েছেন, মাটিতে রাখার কোনো চেষ্টাই ছিল না। কভার ডিপ এক্সট্রা কভার অঞ্চলের 2 ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। বিউটিফুল লুকিং শট। আমরা যে কথা বলার চেষ্টা করছি, প্রপার ক্রিকেটিং শট খেলার চেষ্টা করা। ইয়াসির রাব্বি কিন্তু সেটাই করেছেন। একটু সময় নিয়েছেন, যদি আপনি যদি দেখেন একটু ব্যাকফুটে গিয়েছেন এবং বলটার জন্য অপেক্ষা করেছেন, যার জন্য গ্যাপটা বের করতে পেরেছেন। দারুণ ফর্মে আছেন ইয়াসির রাব্বি, পাওয়ারফুল ব্যাটসম্যান, অ্যাট দ্য সেম টাইম। পরে বল আউট হয়ে যাবেন, মেহরাব টিকতে পারলেন না। অনেকখানি স্ট্রেইটের একটা ডেলিভারি মোসাদ্দেক হোসেন সৈকতের, স্লগ সুইপ খেলতে গিয়ে সেটাই মিস করে বসলেন মেহরাব। কোয়ালিটি ক্রিকেটের জায়গা থেকেই অনেকাংশে পিছিয়ে গেলেন কিনা এস এম মেহরাব। তিনি কিন্তু বলটাকে দেখছিলেন, তিনি বলটাকে দেখে মোসাদ্দেক সৈকতের এই বলটা অ্যাংলিং ইন ভেতরের দিকে এসেছে এবং যেহেতু একটু সাইড আর্ম রিলিজ থাকে মোসাদ্দেক সৈকতের, সেই জায়গাটায় বল খুব বেশি হাইট পায় না বা এক্সপেক্টেড হাইটটা পায় না। মেহরাব সেই জায়গাতে উচ্চাভিলাষী একটা শট খেলতে গেছেন, স্লগ সুইপ করতে গেছেন মিড উইকেটের দিকে, 7 বল থেকে 4 করে ফেরত যাচ্ছেন। 34 উইকেটে দুর্বার রাজশাহী। টসড আপ ডেলিভারি আন্ডার এজ, উইকেট কিপারকে ফাঁকি দিয়েছে থার্ড ম্যান অঞ্চলে। মুস্তাফিজ সেই জায়গাটায় শেষ পর্যন্ত ছেড়ে দিলেন। 4টি রান। মোসাদ্দেক হোসেন সৈকত এই জায়গাতে একটা টসড আপ ডেলিভারি করেছিলেন। প্রয়োজনের সব দলের প্রয়োজন যে ডিসিশন নেবে সেটাই আপনাকে মানতে হবে। এবারে গ্যাপটা পেয়েছেন, রায়ান বার্ল জায়গা করে নিয়ে স্কোয়ার কাট করেছেন। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে কোনো ফিল্ডার নেই, এই বলটা সীমানা ছাড়া হয়ে গেছে। সাব্বির রহমান ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে শেষ রক্ষাতে হয়নি। বেশ ভালো রুমটা তৈরি করেছেন। আমরা জানি মোসাদ্দেক সৈকত বাহাতি ব্যাটারের জন্য ভেতরের দিকেই বলটাকে সেক্ষেত্রে ঢোকাবেন এবং জায়গা করে ম্যানুফ্যাকচার্ড একটা কাট শট করেছেন রায়ান বার্ল। পরের বলই সিঙ্গেল ছিল, কিন্তু ইফতেখার সেই রানটি নেয়নি। পরে 2 বল পরে কিন্তু সে আউট হয়ে গিয়েছেন। তো ব্রেকের পরে শুরু হয়েছেন, আউটসাইড অফ স্টাম্প ছিল, ফ্ল্যাশ করেছেন, 4টি রান বলে। ফারমানুল্লাহ শাফি আফগান অলরাউন্ডার, তাকে 4 দিয়ে ওয়েলকাম করেছেন ওখানে। এবার কিন্তু স্কোয়ার কাট খেলেছেন, মারাত্মক পাওয়ার ছিল, বলের লাইনে কিন্তু ফিল্ডার যেতে পারেননি। খুব দ্রুত বল কিন্তু বাউন্ডারি সীমানা ছাড়িয়ে গেছে। ব্যাক টু ব্যাক 4 এই ম্যাচেই হয়েছে প্রথম ইনিংসে। এবার কিন্তু ওখানে ডাউন দা উইকেট এসে খেলেছেন, বল কিন্তু হাওয়ায়, ফিল্ডার রয়েছে এবং দারুণ ক্যাচ মুনিম শাহরিয়া তিনি নিয়েছেন এবং ইয়াসির আলী তিনি চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে বলটা কিন্তু একেবারে আকাশে উঠে যায়, তিনি প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। 6ষ্ঠ উইকেটের পতন এবং ফারমানুল্লাহ শাফি তিনিও উইকেটের দেখা পেলেন। অসীমে বল করছেন, বোঝাই যাচ্ছিল যে বলার ব্যাক অফ লেন্থে বল করবেন। খুবই ভাগ্যবান মুনিম শাহরিয়ার, হাতে বল পড়েনি কিন্তু শরীরে বলটা আটকে গিয়েছেন, সেই কারণে আউট হয়ে গিয়েছেন ইয়াসির রাব্বি। সবারে আমরা ম্যাক্সিমাম আরেকটি আউট মনে হচ্ছে সোহাগ গাজী। Caught in front of leg,
ইন ফ্রন্ট অফ স্টাম্প, এলবিডব্লিউ হয়ে গেছেন তিনি। এয়ার সুইং করেছে, তারপর ভেতরে ঢুকেছে মিডল লেগে, ইম্প্যাক্ট এবং উইকেটস হিটিং, অর্থাৎ কোনো আম্পায়ার্স কলও নয়, একেবারে মিডল এবং লেগের মাঝামাঝি জায়গাটায়। আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন আঙুল তোলার আগেই মোহাম্মদ আশরাফুল তিনি পাশেই বসে আছেন, বলেই দিয়েছেন আউট। তার কথা শুনেই যেন আম্পায়ার আঙুল তুলেছিলেন এবং একেবারে সঠিক সিদ্ধান্ত, বুল যায়। সোহাগ গাজী এলেন এবং চলে গেলেন। গোল্ডেন ডাক, ডানা 36, সেটাও কিন্তু ব্যাট হাতে মন খারাপ করে সোহাগ গাজীর সঙ্গে এগিয়ে যাচ্ছে। 100 করেছেন মুস্তাফিজ, বাউন্সার করেছেন, চমৎকার পুল শট বলের। অ্যাকচুয়ালি ওইভাবে আসলে মুস্তাফিজকে কিন্তু আমরা দেখেছি এর আগের 6টা ম্যাচই সে প্রথম ওভার বা সেকেন্ড ওভারে বল করতে এসেছেন। আজকে কিন্তু 6 নম্বর ওভারে বল করতে এসেছেন। মানে আজকে একটা গেম প্ল্যান ছিল, এতদিন তাদের গেম প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল। 17টা ম্যাচ তারা কিন্তু হেরেছেন, আজকে তাদের 18তম ম্যাচ ছিল। যদি আজকে তারা না জিততে পারতো তাহলে আসলে ঢাকার ফ্যানদের জন্য আসলে খুবই খারাপ একটা সময় যাচ্ছে। তো অবশ্যই আজকের এই পারফরমেন্সটা ঢাকার ফ্যানরা একটু উজ্জীবিত হবেন এবং স্টিল তারা এই টুর্নামেন্টে টিকে থাকবেন। আজকের ম্যাচ জেতাতে আমি মনে করি স্টিল তারা এই টুর্নামেন্টে কিন্তু টিকে থাকার মতন পজিশনে থাকবেন। কোয়ালিটি ক্রিকেটেও কিন্তু হয় এটা। বলতে বলতে পরের বলটা, নতুন ওভারের প্রথম বলটা ফারমানুল্লাহর অফ স্টাম্পের বাইরে, ব্যাটসম্যান সরে যে লেগ সাইডে গ্লান্স করেছেন, 4 রান পেয়েছেন। ওটা সঞ্জামুল না বার্ল পেয়েছেন। বাল কিন্তু নীরবে খেলে যাচ্ছেন, 33 রানে অপরাজিত রয়েছেন 21 বল থেকে। দেখার মতো একটা শট, শেষ মুহূর্তে খেলেছেন। বলের বাউন্সটাকেও কিন্তু তিনি ব্যবহার করেছেন চমৎকারভাবে, যদিও একটু রিস্কে ছিল, তখন তো আরও পিছিয়ে পড়েছেন। 4টি রান রায়ান বার্লের জন্য। বলের যে বাউন্স, ওখানে একটা বাউন্সার তিনি দিয়েছিলেন ফারমানুল্লাহ, ভালো পেসে বল করছেন, পেসটাকে ব্যবহার করেছেন। ফারমানুল্লাহ সে চেষ্টা করছেন ব্যাক অফ লেন্থে বল করার জন্য এবং জোরের উপরে বল করার জন্য, কিন্তু আমার মনে হয় যে এই উইকেটে আপনার বাউন্সারের থেকে যদি আরেকটু উপরে। চমৎকার স্কোয়ার কার্ড, 4 পাবেন কিনা, পেয়েছেনও। ওখানে ফিল্ডার যিনি ছিলেন তিনি একটু হাফ হার্টেড, খুব বেশি চেষ্টা করেননি। 3টা বাউন্ডারি এসেছে এই ওভারে, 518 নম্বর বাউন্ডারি এই সিজনের। ইমপ্রুভ করেছেন যে ইনসুইং বল করাটা, তার অ্যাকশনটাই কিন্তু ন্যাচারাল আউটসুইঙ্গার। সেই জায়গাতে আমরা আজকে দেখেছিলাম যে প্রথম 2টা ওভারে আউটসুইংয়ের সাথে সাথে চমৎকার এয়ারে ইনসুইংটাও করেছেন। এই জিনিসটা ওর সাথে আমার কথা হয়েছিল যে এই জিনিসটা নিয়ে সে কাজ করছেন, ডেভেলপ করার চেষ্টা করছেন। অফ কাটার করেছিলেন, বলটা ফুল টস ছিল, বল চমৎকারভাবে কাভার এবং মিড অফের মাঝখান দিয়ে 4টি রান। মুগ্ধর বোধহয় স্লোয়ার ডেলিভারিটা একটু ইমপ্রুভ করতে হবে। তিনি লিটন এবং তানজিম তামিমের 2টা চমৎকার ইনিংস দেখেছেন যারা মাঠে ছিলেন বসে। সানজামুল ডাউন দ্য উইকেট এসে কাভার দিয়ে 4 মারলেন মোসাদ্দেককে। আমি কিন্তু লিপ রিড করতে পারছি, কি বলছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম। মোসাদ্দেক সানজামুলকে চ্যালেঞ্জ করছেন, আরেকটা মেরে দেখাতে বলছেন। দেখেন সানজামুল কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান, যখনই আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সে রেগুলার রান করে থাকেন, বিশেষ করে ফার্স্ট ক্লাস ক্রিকেটগুলোতে যখন আপনার তার স্ট্যাট দেখবেন যে সে ভালো ব্যাটিং করতে পারেন। তো ডেফিনেটলি পরের বল সামনের বল পিছনে খেলতে গিয়ে মোসাদ্দেকের বল কিন্তু অতটা টার্ন করে না, ভিতরের দিকে ঢুকে সে সামনের বলটা পিছনে খেলতে চেয়েছেন, মিস করে ক্লিন বল। এখনো মনে হয় কথা চলছে, কথার লড়াই। সানজামুল চলে যাওয়ার সময় কিছু একটা বলছেন ওখানে মোসাদ্দেক, দুজনের লড়াইটা বেশ উপভোগ্য হলো এই দফা। যে হয়তো বললেন যে আরেকটা যেভাবে ঘুরছে হাত দিয়ে বলে যে বলটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি। সানজামুল 11 রান করেছেন এবং কমেন্টেটর কাজ হয়ে গেলেন তিনি। মোহাম্মদ আশরাফুল যখনই তার প্রশংসা শুরু করলেন তখনই সানজামুল বোধহয় ভাবলেন দিস ইজ এনাফ। তাসকিনের বিপিএল ক্যারিয়ার 163 রান 33 ইনিংস থেকে। লঙ্গনের ওপর দিয়ে খেলেছেন এবং শেষ পর্যন্ত ডিস্টেন্স ক্লিয়ার করলেন ওখানে তাসকিন আহমেদ। মোস্তাফিজকে তিনি 6 মারলেন এবং একটু বিষয়টা নির্দয় হলো। জাতীয় দলের সতীর্থ ভালো ছন্দে নেই, সুযোগটা নিলেন।
ব্যবধান কিন্তু কমে এলো। 104 উইকেটে 17 রান পৌঁছে গেল দুর্বার রাজশাহী। চলছে 15 নম্বর ওভারের খেলা। করে যায় রাউন্ড দ্য উইকেটে মুস্তাফিজ স্টপেজ। এই ম্যাচের প্রথম উইকেটটা পাবেন কিনা, তবে সেটার জন্য ক্যাচ ধরতে হবে। তার কোনো সতীর্থকে ধরেছেন সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। দারুণ ক্যাচ, অনেকক্ষণ আকাশে ছিল, বলের ফ্লাইটটা বোঝা খুব কঠিন ছিল, সেই কাজটা করেছেন। আন্ডার লাইট এই ধরনের ক্যাচ অনেক কঠিন হয় এবং সেই কঠিন কাজটা করেছেন তানজিদ তামিম। কঠিন কাজ, সেঞ্চুরি যখন করেছেন তার চেয়ে এই কাজটা নিশ্চয়ই অনেক কঠিন ছিল না। মুস্তাফিজকে একটা উইকেট উপহার দিলেন, সেই উইকেটটা হচ্ছে তাসকিন আহমেদ। অ্যারাউন্ড দ্য উইকেট এসে বল করতে এসে পুরস্কার পেলেন ওখানে মুস্তাফিজ। মুস্তাফিজ 7টা ম্যাচ খেলছেন এই বছরের বিপিএল এ, 7 ম্যাচে 7টা উইকেট পেয়েছেন। এই উইকেটটা নিয়ে ইকোনমি রেট 7.48। তো খারাপ বলবো না, কিন্তু যেহেতু তারা 6টা ম্যাচই লুজ করেছেন, তার থেকে যদি আরেকটু বেটার, এবং তারা ব্যাটিং যখন করেছিলেন 254 করেছিলেন, 40 রানের মতন করেছিল ওই সময়, কিন্তু বালের 4টি রান প্রয়োজন 50 হওয়ার জন্য। তো এই বলে 2টি রান হচ্ছে না, রান আউট। শফিউল রান আউট হয়ে গিয়েছেন। খালি চোখে এখান থেকেই বোঝা যাচ্ছে রান আউট। এটা কেন আবার আম্পায়ার থার্ড আম্পায়ারকে দিয়েছেন বুঝতে পারলাম না। দেখে কিন্তু মনে হচ্ছিল রান আউট, এবং শফিউল খুব ক্যাজুয়ালি ফিট ছিলেন নন স্ট্রাইকিং এন্ডে, তারপরও দাঁড়িয়ে আছেন। যেহেতু তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেবেন, তারপরে হয়তো হাঁটা দেবেন প্যাভিলিয়নের পথে, তিনি নিজেও বুঝতে পারছেন যে আউট হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। মোহাম্মদ আশরাফুলের চোখ সাধারণত ভুল হয় না, আমরা দেখি ডিসিশন পেন্ডিং দেখাচ্ছে। খুবই ক্যাজুয়াল রানিং। দ্বিতীয় রানটাও যখন ছুটছিলেন দেখে মনে হল জগ করছেন, খুব একটা তাড়াহুড়ো নেই। মুকিদুল মুগ্ধ ঠিকঠাক বলটা ধরেছেন, স্টাম্প ভেঙেছেন। শফিউল তখনও সিনেই নেই। ডান সাইডের স্ক্রিনটা আমরা যদি দেখি, অর্থাৎ যোজন দূরে ঢাকা ক্যাপিটালস রেকর্ড জয় পেয়েছে। 149 রানের জয়। বিপিএল এর রেকর্ড 119 রানের ছিল এর আগেরটা, সেটাকে বিট করেছে ঢাকা ক্যাপিটালস। হারতে থাকা একটা দল টানা 6টা ম্যাচ হারার যে লজ্জা, সেখান থেকে দুর্বার রূপে তারা ফিরে এসেছে। দুর্বার রাজশাহীকে সামনে পেয়ে আজকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সবাই সবার সঙ্গে আলিঙ্গন করছেন। মুস্তাফিজ তাসকিন যখন কথা বলছেন, হয়তো মুস্তাফিজ বললেন আমাকে 6টা মারলা কেন ভাই। তবে আজকে ছিল এই লোকটার দিন। দ্য ম্যান অন স্ক্রিন লিটন কুমার দাস গ্লাভসগুলো খুলছেন, ব্যাটিং গ্লাভস হেলমেট পরিহিত অবস্থায় আজকে তিনি অপ্রতিরোধ্য ছিলেন, এবং আজকের দিনটা পুরোপুরি ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা আর তার দলের 149 রানের দারুণ একটা জয় তারা তুলে নিয়েছে, এবং এবারের বিপিএল এর প্রথম পয়েন্টস তুলেছে হাস্যোজ্জ্বল খালেদ মাহমুদ সুজন। এবারের বিপিএল এ অন্তত হারের বৃত্ত থেকে তারা বেরিয়ে আসতে পারলো। ম্যাচ সামারি, ইনফ্যাক্ট দুর্বার রাজশাহী ব্যাটিং কার্ড একেবারে শোভনীয় কিছু নয়। টপ অর্ডারের শুরু থেকেই একের পর এক উইকেটের পতন ঘটেছে। এনামুল বিজয়, মোহাম্মদ হারিস যারা ভালো ফর্মের ব্যাটার, দুজনেই 0 রানে আউট হয়েছেন। ইয়াসির কিছুটা চেষ্টা করেছিলেন, আকবর আলী আজকে ডিসঅ্যাপয়েন্ট করেছেন। রায়ান বার্লের 50টা আর করা হলো না, 47 রানে তিনি আটকে থাকলেন একটা প্রান্তে। সোহাগ গাজী, সানজামুল, তাসকিন, শফিউল কেউ সেভাবে তাকে সাহায্য করতে পারেননি, এবং ইকোনমি বা ডিসিপ্লিনের জায়গা থেকে অনেক ভালো ছিল আজকে ঢাকা ক্যাপিটালস। মাত্র 5টা এক্সট্রা সব মিলিয়ে, এবং মাত্র 5 জন বোলারই বল করে গেছেন। মেইন লাইন বা স্ট্রিম লাইন প্রিমিয়াম বোলার্স সবাই 2টো করে উইকেট পেয়েছেন। মুস্তাফিজ পেয়েছেন 1টি, তবে সবচেয়ে ইমপ্রেসিভ মনে হচ্ছে 2জনকে বলতে হবে, ফারমানুল্লাহ শাফি এবং সেই সাথে মুকিদুল মুগ্ধ পেস বোলিংটা দারুণ করেছেন। আবু জায়েদ রাহিও নতুন বলটাকে খুব ভালো ব্যবহার করলেন, এবং মোসাদ্দেক সৈকত সুযোগ সন্ধানী, যখনই সুযোগ পেয়েছেন উইকেটগুলোও তুলে নিয়েছেন। সেই সাথে 11টা ডট বল তিনিও দিয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে, কোনোভাবেই এই ইনিংসটা আসলে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।